আপনি এই ক্ষেত্রে যেটা করতে পারেন যে যারা মাগরিবে নামাজ পড়বেন, সেহরিতে ইফতারে কিছু খেলেন, নামাজ পড়ে এসে বাকি কিছু খেতে পারেন। কারণ হাইপোগ্লাইসেমিয়া একবার হয়ে রোগী হাসপাতালে ভর্তি হতে পারে এবং মৃত্যু পর্যন্ত করতে পারে। এবার যেমন শীতের শেষের দিকে আসার কারণে দিন একটু ছোট, তারপরেও কিন্তু ১২, ১২.৫, ১৩ ঘন্টা পর্যন্ত না খেয়ে থাকতে হয়। আ লক্ষ, লক্ষ ডায়াবেটিসের রোগী রোজা রাখছেন। রোজার সময় কিন্তু আমাদের বিশেষ করে আমরা যারা হরমোন বিশেষজ্ঞ তাদের খুব সতর্ক থাকতে হয়। আমরা চাই আমাদের যে সকল রোগী শুধু বাংলাদেশে নয়, অন্য যেকোনো দেশের যারা মুসলমান রোজা রাখছেন ডায়াবেটিস নিয়ে, তারা খুব কম সংখ্যক ঝামেলা বা স্বাস্থ্য সমস্যায় পড়ে ঈদ পর্যন্ত পৌঁছতে পারেন। তো সেটি কিন্তু অনেক সময় খুব চ্যালেঞ্জিং হয়ে যায়। চ্যালেঞ্জিং হয় যাদের জন্য তারা আগে থেকে ভালোমতো প্রস্তুতি নেননি। রোজার সময় ডায়াবেটিসের ওষুধগুলো, খাদ্য ব্যবস্থাপনা, শারীরিক শ্রম যেভাবে পরিবর্তন করতে হয়, সেটি করতে ব্যর্থ হচ্ছেন, তাদের জন্য বেশি চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। তো আমি আজকে আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে হলেও আবশ্যিক করণীয়গুলোকে বোঝাবার চেষ্টা করছি, যাতে আপনি রোজা নিয়ে রোজার সময় ডায়াবেটিস নিয়েও আর মোটামুটি অন্যদের মতোই রমজান মাস সম্পাদন করতে পারেন। সবসময়ই ডায়াবেটিসের রোগীর ডায়াবেটিসের লক্ষ্যমাত্রা মানে রক্তের গ্লুকোজের লক্ষ্যমাত্রা পূরণ করতে হবে। সেটি যদি ৩ মাসের গড় বলি তাহলে ৬.৫% এর নিচে হলে খুব ভালো, ৭ এর নিচে হলেও চলবে। এটি করতে গেলে অধিকাংশ মানুষের খালি পেটে ৫.৫, ৬, ৬.৫ এরকম, খাবার ২ ঘন্টা পরে ৭ থেকে ৮ এরকম থাকতে হবে। কিন্তু বাংলাদেশের চিত্রটি কিন্তু ভালো নয়। সেটিকে মাথায় রেখেই আমি সকলকে অনুরোধ করব, ভালোভাবে প্রস্তুতি নিয়ে থাকলে অথবা যদি আগে থেকে ভালো মতো প্রস্তুতি নাও নেওয়া থাকে, এখন বাকি সময়টা আমরা যেন ঠিকঠাক মতো গুছিয়ে নিতে পারি, যাতে আপনার ডায়াবেটিস নিয়েও রোজা রাখতে বড় ধরনের কোনো সমস্যার মধ্যে না পড়েন। সেক্ষেত্রে ১ম কম্প্রোমাইজটা করতে হয় যে খুব টাইট কন্ট্রোল এখানে টার্গেট নয়। এখানে হাইপোগ্লাইসেমিয়া হবে না, সেটিই বড় বিবেচ্য বিষয়। হাইপোগ্লাইসেমিয়ার লক্ষণগুলো আপনারা জানেন। রক্তের গ্লুকোজ যদি ৩.৯ এর নিচে চলে যায় তাহলে এটিকে প্রমাণিত হাইপোগ্লাইসেমিয়া বলা হয়, কিন্তু অনেকেরই কিন্তু তার আগেও লক্ষণ দেখা দিতে পারে। এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ ঘটনা। কারণ হাইপোগ্লাইসেমিয়া একবার হয়ে রোগী হাসপাতালে ভর্তি হতে পারে এবং মৃত্যু পর্যন্ত করতে পারে। রক্তের গ্লুকোজ বেশি থাকে, ডায়াবেটিসের রোগী তো তাই থাকে। তাহলে এটি যদি খুব বেশি না হয় তাহলে কিন্তু গ্রহণযোগ্য হবে। রোজার সময় সেটিই করতে হবে। কারণ ডায়াবেটিসের রোগী অন্য সময় যেটি করতেন যে দিনে ৬ বার প্রায় ৩ ঘন্টা পর, পর খাদ্য গ্রহণ করতেন। এখন কিন্তু এবার যেমন শীতের শেষের দিকে আসার কারণে দিন একটু ছোট, তারপরেও কিন্তু ১২, ১২.৫, ১৩ ঘন্টা পর্যন্ত না খেয়ে থাকতে হবে। সুতরাং হাইপোগ্লাইসেমিয়া হতেই পারে, এটি আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এটিকে দূর করতে গেলে আমাদের যেটি করতে হবে, ১ম এ খাদ্য ব্যবস্থাপনাকে নজরে আনতে হবে। সেহরিতে যত বেশি খেতে পারবেন তত ভালো। সেহরির সময় আপনি খাবেন কতটুকু সেটিও আ বিবেচনাটা এরকম হবে যে প্রায় ৩০-৪০% জলীয় খাদ্য থাকবে। যে খাবারগুলো দ্রুত হজম হয় সেগুলো না খেয়ে ধীরে, ধীরে হজম হয় সেগুলো খাওয়ার চেষ্টা করবেন। তাহলে মিষ্টি জাতীয় যেকোনো খাবার সেহরিতে ভালো নয়। ভাত হতে পারে, রুটি ভালো হতে পারে। কিন্তু রুটি খেলে একটি সমস্যা হলো যে দিনের বেলায় পানি পিপাসা বাড়তে পারে। সেজন্য যারা আটা সিদ্ধ করে রুটি খাবেন তারা কিন্তু সেহরিতে খেতে পারবেন। আর সেহরি আপনার এমন সময় করতে হবে যে আপনার খাওয়া শেষ হলে যেন আযান হয়। তাহলে কিন্তু সবচেয়ে কম সময় আপনাকে না খেয়ে থাকতে হলো। আর ওষুধের ক্ষেত্রে একটি পরিবর্তন হবে, বড় ধরনের পরিবর্তনই হবে। কিন্তু ডায়াবেটিসের রোগীর খাদ্য ব্যবস্থাপনার পরে গুরুত্বপূর্ণ ছিল শারীরিক শ্রম সম্পাদন। রোজার সময় দিনের বেলা এটি করাটা খুব মুশকিল হবে। কিন্তু তারপরেও যদি কারো প্রয়োজন হয় খুব সকালবেলা সেটি সম্পাদন করতে হবে। আ যাদের এই শ্রমভিত্তিক পেশা নয় তারা দিনের বেলা কোনো পরিশ্রমে না যাওয়াই ভালো হবে। এখন হাঁটার ব্যাপারে যদি বলি, যাদের ওজন কমাবার জন্য হাঁটার প্রয়োজন বেশি, তারা তারাবির পরে হাঁটতে পারেন। এখন কতটুকু হাঁটতে হবে সেটা আপনার কতটুকু ওজন কমাতে হবে তার উপর নির্ভর করবে। কিন্তু শুধুমাত্র ডায়াবেটিসের রোগী ডায়াবেটিসের নিয়ন্ত্রণের জন্য যে হাঁটতেন, উনি যদি ঠিকঠাক মতো তারাবি পড়েন তাহলে আলাদা করে না হাঁটলেও চলবে। যদিও একবারে সমান, সমান হবে না। ইফতারে আমরা উৎসবমুখর পরিবেশে প্রচুর পরিমাণে তৈলাক্ত এবং মিষ্টি জাতীয় খাদ্য গ্রহণ করি। এটি কিন্তু সুস্বাস্থ্যকর নয়। কেন? আপনি একটু খেয়াল করে দেখুন, দিনের শেষে এসে আপনি ১২-১৩ ঘন্টা না খেয়ে থেকে একদম রক্তের গ্লুকোজ তলানিতে ঠেকে গেছে। এ সময় আপনি এত খাবার গ্রহণ করছেন যে সুগার হয়তো আগে ছিল ৪ এখন হয়ে গেল ২০-২৫। এটি কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে। তাহলে কি করতে হবে? আপনি জলীয় খাবার, কিছু মিষ্টি খাবার, কিছু শর্করা জাতীয় অন্য খাবার গ্রহণ করুন।
তাহলে সুগার বাড়বে কিন্তু প্রচুর বাড়বে না। আপনি এই ক্ষেত্রে যেটা করতে পারেন যে যারা মাগরিবে নামাজ পড়বেন, সেহরিতে ইফতারে কিছু খেলেন, নামাজ পড়ে এসে বাকি কিছু খেতে পারেন। এখানে একটা জিনিস মনে রাখুন, সবসময় ফলের রস খেতে ডায়াবেটিস রোগীদেরকে নিরুৎসাহিত করা হয়। এখানের মধ্যে যদি ফলের রস খান, আপনি ২ টা জিনিসই একসাথে পাচ্ছেন। সুগারও পাচ্ছেন, দলীয় খাবারও পাচ্ছেন এবং কিছু আঁশও পাচ্ছেন। এটি কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো হবে। জিলাপি বা খেজুর যদি খান, যেকোনো একটি এবং একটি যদি জিলাপি হয় মাঝারি সাইজের একটি, খেজুর হলেও তাই। সবচেয়ে বড় ঝুঁকি তৈরি করে বেগুনি, পেঁয়াজু এগুলো। এই ভাজাপোড়া খাবারগুলো কিন্তু যাদের পাকস্থলীতে অ্যাসিডিটির সমস্যা আছে তাদের জন্য সমস্যা বাড়িয়ে দিবে। তাহলে যদি এভয়েড করা যায় খুব ভালো হয়। তাহলে আমরা এখন গবেষণায় দেখা গেছে যে কেউ সারাদিনের সারা দিন-রাত মিলে যে খাদ্য গ্রহণ করেন রমজান মাসে, তার প্রায় ৮৫% শুধু ইফতারে খান। এটি কিন্তু ভালো হলো না। তাহলে কমিয়ে ফেলতে হবে। সেটি কত হতে পারে? ৩০-৩৫% হতে পারে। আরেকটি বড় ঝামেলা হয় যে অনেকেই রাতের খাবার বাদ দিয়ে শুধু ইফতার এবং সেহরি খাদ্য গ্রহণ করে। তা কিন্তু উচিত হবে না। কারণ রমজান মাসের বাদে অন্য সময় আপনি ৬ বার খাদ্য গ্রহণ করতেন। রোজার সময় কমিয়ে ৩ বারে আনলেন। ২ বারে আনাটা স্বাস্থ্যের জন্য ভালো হবে না। এক কথা। দ্বিতীয় হলো, অনেকগুলো ওষুধ আছে যেটি আপনি রাতে খাবেন, খাবারের সাথে আগে বা পরে খাবেন। খাদ্য গ্রহণ না করলে ওষুধগুলো খাওয়াও আপনার সমস্যা হবে। ঘুম একটি গুরুত্বপূর্ণ ইস্যু। এখন কিন্তু আমরা ডায়াবেটিসের যাদের ঝুঁকি আছে তাদের ক্ষেত্রেও ৭ ঘন্টা ঘুমাবার পরামর্শ দিচ্ছি। সুতরাং ডায়াবেটিসের রোগীরাও প্রায় ৭ ঘন্টা ঘুমাতে পারলে ভালো হতো। রোজার সময় সেটি সম্ভব হবে না। যতটা বেশি পারা যায় চেষ্টা করবেন। তাহলে এটি গেল জীবনযাপন পরিবর্তন। ওষুধের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন হয়। এক্ষেত্রে কিন্তু এখানে বলে বোঝানোটা মুশকিল। আপনি যে ডাক্তারের শরণাপন্ন হয়েছিলেন তার কাছেই যাবেন। উনিও একই মূলনীতি যে হাইপোগ্লাইসেমিয়া হবে না, সুগার একটু বেশি থাকলে থাকুক, এবং এটি যদি আমরা রোজার আগে শুরু করতে পারি তাহলে ভালো হয়। তাহলে যে ইনসুলিন আপনি ৩ বার নিচ্ছিলেন, একবার নিচ্ছিলেন, তাহলে একবারেরটি যেটি হাইপোগ্লাইসেমিয়া করে না, সেটি নিয়ে সমস্যা নাই। ৩ বারটা কমিয়ে ফেলতে হবে। ট্যাবলেট যেগুলো সকালে খাচ্ছিলেন নাস্তার আগে, সেটি ইফতারে চলে যাবে। রাতের খাবারের সময়গুলো সেহরিতে চলে যাবে, দুপুরেরগুলো রাতের খাবারের সময় চলে যাবে। মোটামুটি এভাবেই পরিবর্তন করা হয়। কিন্তু তবুও এটি ডাক্তারি করে দিতে হবে। তো এভাবে যদি এই নিয়মগুলো মানতে পারি তাহলে আমি আশা করতে পারি যে ডায়াবেটিসের রোগী রোজা রাখবেন, খুব বেশি অথবা বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হবে না। রোজার পরবর্তী সময়ে আপনাকে আবার চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আপনার স্বাভাবিক সুস্থ জীবনের ওষুধগুলো ওভাবে আবার ঠিক করা হবে এবং আপনার কিডনি, লিপিড প্রোফাইল এবং লিভার এগুলো টেস্ট করে আবার ঠিক করা হবে যে এগুলো কতটা লাভ বা লোকসান হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে আমাদেরকে ওষুধ সমন্বয় করতে হবে। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিজের যত্ন নিবেন।